হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের একটা পাঠ্য ছোট গল্প। আর তাছাড়া যারা সাহিত্যপ্রেমী মানুষ আমার চ্যানেলের সামনে প্রতিদিন শুধুমাত্র গল্প কবিতা শুনতে বসেন, তাদের জন্য আরও একটি ভালো গল্প। তাহলে শুরু করব আমাদের আজকের গল্প অদল বদল। প্রথমেই বলি, অদল বদল গল্পের মূল যিনি লেখক তিনি হচ্ছেন একজন গুজরাটি লেখক পান্নালাল প্যাটেল। আর এই গল্পটাকে বাংলায় অনুবাদ করেছেন অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত। আমাদের আজকের অদল বদল গল্পের দুই প্রধান চরিত্র দুটি ছেলে, বয়স প্রায় 10 বছর। এই দুই ছেলের একজনের নাম অমৃত এবং আরেকজনের নাম ইসাব। অমৃত এক বাঙালি পরিবারের ছেলে আর ইসাব হচ্ছে যার বাবা একজন পাঠান। এই অমৃত আর ইসাবের মধ্যে প্রচুর মিল। দুজনে একই স্কুলের একই ক্লাসে পড়ে, দুজনের বাড়ি মুখোমুখি, একেবারে গলির মোড়ের মাথায় আর কি, দুজনের মুখোমুখি বাড়ি। এবং আরও বহু বিষয়ে এদের মিল আছে, যেমন দুজনের বাবাই চাষবাস করেন, দুজনের বাবার প্রায় সমান পরিমাণ জমি জমা আছে, দুজনের বাবাকে এই প্রয়োজনে সুদখোরের কাছ থেকে ধার করতে হয় সংসারের বিভিন্ন কাজে কর্মে। কিন্তু এই দুই বন্ধুর মধ্যে একটা অমিলও আছে। সেটা কি? ইসাবের কেবলমাত্র বাবা আছে আর অমৃতর বাড়িতে আছে তার বাবা, মা এবং আরও 3 ভাই। শুধুমাত্র এই পার্থক্যটুকুই কিন্তু তাদের দুজনের মধ্যে দেখা যায়। এছাড়া দুজনের মধ্যে যাবতীয় সম্পূর্ণ মিল আমরা বেশি লক্ষ্য করতে পারি। যাই হোক, আমরা গল্পের শুরুতেই দেখছি যে হোলির দিনের বিকেলের একটা চিত্র, পড়ন্ত বিকেলের একটা চিত্র। এই গল্পের শুরুতে আরেকটা কথা তোমাদের বলে রাখি যে গল্পের শেষে গিয়ে আমি স্ক্রিনে এই গল্পের বেশ কিছু প্রয়োজনীয় শব্দের অর্থ তোমাদের জন্য দিয়ে দেব। আর সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তা থেকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে বলেই আমি বিশ্বাস করি। যাই হোক, এই অমৃত এবং ইসাব দুজনে সেই হোলির দিনে, যে হোলির দিনে গল্পের শুরু হয়েছে, হোলির দিনে পড়ন্ত বিকেল, বিকেল প্রায় শেষ হয়ে সন্ধে নামতে শুরু করেছে, সেই সময় তারা ওই গ্রামেরই একটি নিম গাছের সামনের যে ফুটপাত, বাঁধানো ফুটপাত, সেখানে গিয়ে বসেছে এবং সেই নিম গাছের তলায় গ্রামের অন্যান্য ছেলেরা ধুলো উড়িয়ে খেলা করছে। এখানেই গল্পের শুরু। কিন্তু এই গল্পের আরও আগে কিছু ঘটনা ঘটে গেছে যেটা আমরা গল্পের পরবর্তী পর্যায়ে পৌঁছে জানতে পেরেছি। সেটা কি? প্রথমেই বলেছি অমৃত এবং ইসাব দুজনে খুব বন্ধু, দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। তা একবার হলো কি, ইসাবের বাবা ইসাবকে একটা নতুন জামা কিনে দিয়েছে এবং সেই খবরটা যখনই অমৃতর কানে গেছে, সে তখনই তার মায়ের কাছে গিয়ে বায়না শুরু করেছে তাকেও ওই রকমই একটা জামা কিনে দিতে হবে বা বানিয়ে দিতে হবে। অমৃতর মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই শুনবে না। তখন অমৃতর মা তাকে বলে যে ইসাব খেতে কাজ করে, তার জামা ছিঁড়ে গেছে, সেই জন্যই তার বাবা তাকে জামা কিনে দিয়েছে। কিন্তু অমৃত এতে কিছুতেই ভুলবে না। সে সঙ্গে সঙ্গে তার যে জামাটা ছিল সেই জামাটার একটা ছোট্ট ফুটোতে আঙুল ঢুকিয়ে ফুটোটাকে বড় করতে থাকে এবং বলে এই তো তারটাও ছিঁড়ে গেছে। অমৃতর মা বুঝতে পারে যে ছেলের সাথে পারা খুব মুশকিল। তখন সে ছেলেকে বেকায়দায় ফেলার জন্য একটা নতুন কথা বলে। সে বলে ইসাবের বাবা ইসাবকে জামা কিনে দেওয়ার আগে তাকে খুব মারধর করেছে, তুমি কি মার খেতে চাও? তাহলে বলো। সঙ্গে সঙ্গে অমৃত তাতেও রাজি হয়ে যায়। সে বলে হ্যাঁ, আমাকে মারো, ধরো, যা কিছু করো, কিন্তু আমার ওই রকমই একটা হুবহু জামা অবশ্যই করে দিতে হবে। অমৃতর মা কিছুতেই যখন তাকে বোঝাতে পারছে না, তখন তাকে বলে যে তুমি বাবার কাছে গিয়ে বলো। কিন্তু অমৃত জানে যে বাবার কাছে গিয়ে বললেই হবে না, মা যদি বাবাকে না বলে দেয় তাহলে বাবা কখনোই তাকে জামা কিনে দেবে না। তখন অমৃত কি করবে? অমৃত একেবারে ফতোয়া জারি করে দিল যে যতক্ষণ না সে জামা পাবে সে খাবে না, সে স্কুলে যাবে না, সে বাড়িতেও রাত্রিবেলা ফিরবে না। অমৃতর মা পড়েছে ভীষণ বেকায়দায়। সে তখন বাধ্য হয়ে অমৃতর বাবাকে জামা কিনতে রাজি করিয়েছে। তাই এইভাবেই সেই ইসাবের মতো হুবহু একেবারে রং, একই কাপড়, একই মাপের জামা তৈরি করে দেওয়া হয়েছে অমৃতকে। আর তারপরে সেই জামা যখন রাজি করানো হয়েছে বাবাকে করে দেওয়ার জন্য, তখন সেই অমৃতকে ইসাবের বাড়ির গোয়াল ঘর থেকে ধরে আনে তার মা, কারণ সে ওখানে লুকিয়েছিল বাড়ি আসবে না বলে। যাই হোক, সেই জামা পরে ইসাব এবং অমৃত দোলের দিন হোলির দিন বিকেলবেলা ওই পড়ন্ত বিকেলে ওই ফুটপাতে গিয়ে বসেছে।
আর গ্রামের ছেলেরা তখন ওখানে ধুলো নিয়ে খেলছিল। তারা যাওয়ার সাথে সাথে হই হই করে ছেলেরা তাদের সামনে ছুটে আসে এবং অমৃত ইসাবকে বলতে থাকে যে তোমরা সব কিছুতেই যখন একই রকম, দেখি তোরা কুস্তি করতো, কুস্তি করলে দেখি তোরা দুজনের শক্তি একই রকম না একজন বেশি বড় পালোয়ান। এ কথা শুনে অমৃত সঙ্গে সঙ্গে একেবারে নারাজ হয়। সে বলে কখনো এটা করা যাবে না, কারণ আজকে আসার সময় তার মা বারবার করে বলে দিয়েছে যে এই জামার জন্য সে বাড়িতে ভয়ানক কাণ্ড করেছে। কাজে এই জামা যদি ময়লা হয়ে বা ছিঁড়ে সে বাড়ি ফেরে তাহলে তার আর রক্ষে নেই। কাজে সে কখনোই কুস্তি খেলবে না। কিন্তু এরই মধ্যে ওই গ্রামের যে দলটা খেলছিল ধুলো নিয়ে, তাদের একটি ছেলে অমৃতর গলা জড়িয়ে ধরে বলে তুই এখনই আমার সাথে কুস্তি কর, বলে তাকে একেবারে মাঠের মধ্যে ফেলে দেয়। আর এই যে ঘটনাটা ঘটলো, সঙ্গে সঙ্গে ইসাব কিন্তু সেটা দেখে অত্যন্ত রেগে গেল। তার বন্ধুর ওরকম একটা দশা দেখে সে তখন বলল আয় তুই আমার সাথে কুস্তি কর। এবং এই বলে সে ওই ছেলেটির নাম ছিল কালিয়া, সেই কালিয়ার সাথে কুস্তি করতে শুরু করলো এবং কুস্তি করতে গিয়ে কালিয়াকে সে একেবারে ব্যাঙের মতো ছুঁড়ে ওই ধুলোর মধ্যে ফেলে দিল। এবং এই ঘটনা যখনই ঘটেছে সেই মজার বিষয়টি কিন্তু আর মজার মধ্যে রইল না। তখন সবাই বুঝতে পারলো এক্ষুনি কালিয়ার বাবা মা এসে গিয়ে তাদের বকাবকি করবে। তখন এই কথা বুঝতে পেরে তারা যে যার মতো পালিয়ে গেল। তখন এই ইসাব এবং অমৃত যে যার মতো পালিয়ে যাচ্ছে। তারা দুজনে যখন পালিয়ে যাচ্ছে তখন হঠাৎই অমৃতর চোখ পড়লো ইসাবের জামার দিকে। ইসাবও বুঝতে পারলো তার জামার পকেটটা ছিঁড়ে গেছে, পকেটের অংশটা ছিঁড়ে গেছে। তখন তো ইসাব প্রচণ্ড ভয় পেয়ে গেল, তার বাবা তাকে বকবে এবং অমৃতও তাকে বললো তোর বাবা তো তোকে বকবে, বরং আমরা এক কাজ করি। বলে তারা দুজনে মিলে দৌড়ে গিয়ে গলির মধ্যে দাঁড়িয়ে অমৃত ইসাবকে বললো তুই তোর জামাটা খুলে ফেল, বলে নিজের জামার বোতাম খুলতে লাগলো। ইসাব কিছু বুঝে উঠতে পারছে না। তখন অমৃত তাকে বুঝিয়ে বললো তুই তাড়াতাড়ি আমার সাথে তোর জামাটা বদলিয়ে নে, বদলিয়ে নিয়ে বাড়ি যা। ইসাব তাকে বললো কিন্তু তোর বাবাও তো বকবে। সঙ্গে সঙ্গে অমৃত বলল তাতে কি হয়েছে, আমার তো মা আছে। আসলে ইসাব অনেকবারই দেখেছে যে অমৃতর বাবা যখন অমৃতকে মারতে যায় তখন অমৃত কিন্তু তার মায়ের পেছনে গিয়ে লুকায় এবং অমৃতর মা যে তাকে কখনো মারধর করে না তা না, তাকে ছোট্টখাটো যখন চড় থাপ্পড় দেয় সেটা এমন কিছু ব্যাপার না। বাবার হাতের চড় আর মায়ের হাতের চড়ের মধ্যে তো পার্থক্য থাকবেই, আর ইসাব সেটা বুঝতে পারে। তখন সেই কারণেই আর কোনো কথা না বাড়িয়ে অমৃতের জামাটা সে পরে নেয় এবং ইসাবের ছেঁড়া জামাটা অমৃত পরে এবং দুজনেই ভয়ে ভয়ে বাড়িতে ঢোকে। এবং অমৃত যখন বাড়িতে যায় অমৃতর মা তার ছেঁড়া জামাটা দেখে নিতান্ত সামান্য ভুরুটা কুচকে ছিল ঠিকই, কিন্তু তাকে বিশেষ বকাঝকা করে না। একটা উৎসবের দিনে করে ফেলেছে, সে জামাটা তার থেকে নিয়ে ওই জামাটা রিফু করে দিতে থাকে বা জামাটা সেলাই করে দিতে থাকে। তা এরপরে অমৃত এবং ইসাব বুঝতে পারে তাদের ভয়ের কারণটা আর নেই। তারা তখন আবার দুজনে মিলে ওই হোলির দিনে বুড়ির ঘর পোড়ানো বা যে বাজি পোড়ানো হয় হোলির দিনে সেই সব দেখতে বেরিয়ে যায় হাত ধরাধরি করে। তারা যখন মাঠের কাছাকাছি আসে তখন একটি ছেলে তাদের দেখে বলে তোরা অদল বদল করেছিস না জামা, কারণ তারা সেই ছেলেটি দেখে ফেলেছিল গলির মধ্যে অদল বদল করছে জামা। আর যখন তারা গলির মধ্যে জামা অদল বদল করছিল সেই সময় কিন্তু ইসাবের বাবা ইসাবের নাম ধরে ডাকছিল। তারা তখন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি কাজটা সেরে যে যার মতো বাড়ি চলে গিয়েছিল। তা যাই হোক, অমৃত এবং ইসাব তখন ওই ছেলেটার কথা শুনে খুব ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ওই ছেলেটার কথা শুনে বাকি ছেলেগুলো তার কাছে আসে, জানতে পারে মূল বিষয়টা এবং জানতে পেরে তাদের দুজনকে মানে অমৃত এবং ইসাবকে অদল বদল বলে খ্যাপাতে থাকে চিৎকার করে করে। কিন্তু অদল বদল বলে যে অমৃত ইসাবকে খ্যাপানো হচ্ছে তাতে অমৃত এবং ইসাব কিন্তু খুব ভয় পেয়ে যায়। তারা ভাবে তাদের বাবা মার কাছে আর বিষয়টা লুকানো থাকবে না, বাবা মা বিষয়টা জেনে যাবে। তখন তারা ওই বন্ধুদের থেকে দৌড়তে থাকে, মানে কাছ থেকে দূরে চলে যেতে থাকে। এবং যখন এরকমভাবে দৌড়ে তারা যাচ্ছে ওই গলির মধ্যে দিয়ে, তখন ইসাবের বাবা তাদের দাওয়ায় বসেছিল। সে বলে তোমরা দৌড়ে কোথায় যাচ্ছ, বন্ধুর কাছ থেকে এনে আমার কাছে এসে বসো, পাশে এসে বসো। তখন তারা গুটি গুটি পায়ে ভয়ে ভয়ে পাশে যায়। অমৃতকে হঠাৎ ইসাবের বাবা তার বুকে জড়িয়ে ধরে এবং সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে বলে আদর করতে থাকে এবং বলে যে বাঙালি বৌদি বলে অমৃতর মাকে ডাকতে থাকে। অমৃতর মা আসে, তখন বলে আর তোমার এই ছেলেকে আমি এবার থেকে নিলাম। তার কথা শুনে অমৃতর মা বলে যে আপনি নিজের ছেলেকেই সামলাতে পারেন না, দুটোকে আপনি কি করে সামলাবেন। আসলে দুটো ছেলে তো প্রচণ্ড দুরন্ত এবং দুজনকে সামলানো একা বাবার পক্ষে অত্যন্ত কঠিন, সেই ভেবেই বাঙালি বৌদি এই কথা বলে। তা এখানে খেয়াল করবে বাহালি বৌদি শব্দটা আছে, আসলে পাঠান একজন মানুষ সে বাঙালি শব্দকে বাহালি শব্দ হিসাবে ব্যবহার করেছে, বাহালি অর্থাৎ বাঙালি বৌদি। তা যাই হোক, এবার তখন আসল কথাটা
পাঠান মানে ইসাবের বাবা তাকে বুঝিয়ে বলে, ওই অমৃতর মাকে বুঝিয়ে বলে, এবং শুধু অমৃতর মা নয়, পাড়াপড়শি যে মারা ছিল আর অন্যান্য ছেলেপিলেদের মারা, তারা সবাই ভিড় করে সেই গল্পটা শোনে, এবং সেই গল্প আস্তে আস্তে সকলের কানে যায়। এবং এই যে ঘটনাটা ইসাবের বাবা বলছেন, বলতে বলতে ইসাবের বাবার চোখে জল এসে পড়ে, এবং সে বলে যে জানেন বৌদি, যে যখন ইসাব তাকে বলছে অমৃতর এই জামা পাল্টানোর কথা শুনে, ইসাব যখন বলছে যে তোর বাবাও তো তোকে মারবে, তখন উত্তরে অমৃত কি বলেছে জানেন? অমৃত বলেছে যে আমার তো মা আছে, একেবারে খাঁটি কথা বৌদি, বলতে বলতে তার চোখটা ছলছল করে ওঠে। আসলে ইসাবের মা নেই, এবং একজন মা যে একজন সন্তানের কাছে কত গুরুত্বপূর্ণ সেটা সে এই মুহূর্তে বুঝতে পেরেছে ইসাবের বাবা, এবং এই খাঁটি কথাটা অমৃত তাকে বুঝিয়ে দিয়েছে, সেই কারণে অমৃতের বুকে জড়িয়ে ধরে সে। তা যাই হোক, এরপরে আস্তে আস্তে কথাটা বিভিন্ন জনের কানে কানে ঘুরতে ঘুরতে গ্রামের মহাজনের কাছে গিয়ে খবরটা ওঠে। মহাজন তখন ওদের দুজনকে নাম দেন, যে আজকে থেকে বলেন যে আজকে থেকে তোমাদের দুজনের নাম হবে অদল বদল, অমৃতর নাম অদল এবং ইসাবের নাম বদল। এই কথাটা যেই বলা হলো, সঙ্গে সঙ্গে গ্রামের ছেলেরাও চিৎকার করতে করতে মজা করতে করতে বলতে থাকে অদল বদল অদল বদল। এখন কিন্তু অমৃত বা ইসাবের কারোর ভয় করে না, বেশ মজাই লাগে, ভালোই লাগে কথাটা শুনে। তা যাই হোক, এই অদল বদল কথাটা বা অদল বদল চিৎকারটা সেই বাতাসে ভাসতে ভাসতে যেন অনেক সুদূর আকাশে উড়ে যায়। তা এইভাবেই গল্পটা শেষ হয়েছে। আসলে এই গল্পের মধ্যে দিয়ে লেখক বোঝাতে চেয়েছেন যে বাঙালি এবং পাঠান দুই পরিবারের মধ্যে একেবারে প্রচুর অমিল আছে, অথচ দুই পরিবারের দুই ছেলের মধ্যে এক অটুট বন্ধুত্ব লক্ষ্য করা গেছে। এবং সেই বন্ধুত্ব শুধুমাত্র যে তাদের মধ্যেকার সাদৃশ্যের জন্য তা কিন্তু নয়, তাদের দুজনের বয়স প্রায় এক, দুজনে একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে, প্রায় সব কিছু তারা একসাথে করে। এই সাদৃশ্যগুলো ছিল ঠিকই, কিন্তু এই যে অমৃতর মা ছিল এবং ইসাবের মা ছিল না, এই ব্যাপারটাতেও কিন্তু সমব্যথী হয়েছে অমৃত ইসাবের প্রতি, এবং এই সমবেদনা থেকে ইসাব এবং অমৃত আরও কাছাকাছি এসেছে। কাজে গল্পের মধ্যে দিয়ে লেখক দেখাতে চেয়েছেন শুধু মিল থাকলেই যে দুই পরিবার বা দুটো মানুষ কাছাকাছি আসে তা নয়, অমিলও অনেক সময় কিন্তু দুটো মানুষকে বা দুটো পরিবারকে কাছাকাছি এনে দেয়। আসল বিষয়টা হচ্ছে আমাদের মনুষ্যত্ব, আমাদের মানসিকতা, যে মনুষ্যত্ব, যে বড় মনের পরিচয় এই গল্পে আমরা দেখতে পেয়েছি অমৃতের মধ্যে বা অমৃতের পরিবারের মধ্যেও। হয়তো অমৃতের পরিবারের সেরকম কোনো পরিচয় আমরা এখানে পাইনি, কিন্তু একটা পরিবার থেকেই যেহেতু একটা ছেলে তৈরি হয়, সেহেতু আমরা ধরে নিতেই পারি অমৃতর পরিবারও সেরকমই এক পরিবার, যারা কোনো জাত পাত বা কোনো কিছু কোনো বিষয়ের দিকে না তাকিয়ে শুধুমাত্র মনুষ্যত্ব দিয়ে ভালোবাসার ভিত্তিতে মানুষকে বিচার করে। এই হচ্ছে আমাদের আজকের গল্পের বিষয়। গল্পটা থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন হতে পারে। প্রথমেই বলছি, তোমাদের এই গল্প থেকে প্রচুর অবজেক্টিভ টাইপের প্রশ্ন আসবে, সেটা তোমাদের যে লেখক পরিচিতি আছে সেখান থেকে আসতে পারে, গল্পের যে চরিত্রগুলোর নাম আছে সেখান থেকে আসতে পারে, তাদের উক্তির থেকে আসতে পারে। এছাড়া গল্পের যে বিভিন্ন ঘটনা, কোথায় হোলির দিনে তারা ধুলো নিয়ে গ্রামের ছেলেরা খেলছিল, বা অমৃত এবং ইসাব কি ধরনের জামা পরে গিয়েছিল, একই জামা পরে গিয়েছিল, ইসাব আর অমৃতর এই জামা কিনতে তাদের বাবাকে কি করতে হয়েছিল, এই কথাটা আমি মিস করেছি। অমৃতকে এই জামাটা কিনে দিতে তার বাবার যথেষ্ট কষ্ট হয়েছিল ঠিকই, এবং ইসাবের বাবাকেও কিন্তু সুদের বিনিময়ে টাকা ধার নিয়ে, সুদখোর মহাজনের থেকে টাকা ধার নিয়ে জামাটা কিনতে হয়েছিল। কাজে এই যে বিষয়টা, এই সমস্ত কিছু বিষয়ের থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ছোট ছোট প্রশ্ন। এছাড়া বড় প্রশ্ন যে কোনো জায়গা থেকে হতে পারে, তাদের যে জামা বদলের যে ঘটনা সেখান থেকে হতে পারে, ইসাবের বাবা যে তাদের কাছে রেখে প্রশ্ন করছে ওখান থেকে প্রশ্ন হতে পারে, মহাজনের যে নাম দেওয়া অদল বদল ওখান থেকে প্রশ্ন হতে পারে, বিভিন্ন জায়গা থেকেই কিন্তু প্রশ্ন হতে পারে। অথবা তাদের মধ্যেকার যে মিল, সেই মিলগুলো কোথায় সেখান থেকেও প্রশ্ন হতে পারে, অমিল কোথায় সেটা প্রশ্ন হতে পারে। আর পড়ে থাকলো যে কথাটা, সেটা হচ্ছে অদল বদল গল্পের নামকরণটা কতদূর সার্থক। অদল বদল নামকরণটা আমরা প্রথমেই বলছি যে গল্পের বিষয়বস্তুকে কেন্দ্র করে লেখক রেখেছেন। আমরা জানি গল্প, কবিতা যাই হোক না কেন, সেখানে তিনটে বিষয়ের উপর নির্ভর করেই কিন্তু নামকরণ করা হয়। একটা হচ্ছে চরিত্রের উপর নির্ভর করে চরিত্রভিত্তিক নামকরণ, বিষয়ের দিকে নির্ভর করে বিষয়ভিত্তিক নামকরণ, এবং শেষে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ব্যঞ্জনা ভিত্তিক বা সাংকেতিক বা প্রতীকী নামকরণ। আজকের যে অদল বদল নামটা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে গল্পের বিষয়কে কেন্দ্র করেই গড়ে উঠেছে।
কারণ অদল বদল অমৃত এবং ইসাবের জামার অদল বদলকে কেন্দ্র করেই গল্পটা ঘনীভূত হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সমাপ্তির দিকে গেছে এবং সেই অদল বদলের মধ্যে দিয়ে, জামা অদল বদলের মধ্যে দিয়েই এই গল্পের মূল নীতি বা মূল ধর্ম, আমাদের যে মনুষ্যত্বের ধর্ম, সেটাও কিন্তু উঠে এসেছে। কাজেই গল্পের নামকরণ অবশ্যই সার্থক একটি নামকরণ। তাহলে চলো, আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আরও নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।